হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড ইয়ারের একটা চ্যাপ্টার স্টার্ট করব যার নাম হচ্ছে চলতরিৎ। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করা যাক জিনিসটা। আচ্ছা, একটা জিনিস আগে একটু করে ক্লিয়ার করে দিই যে এই চ্যাপ্টারের নাম দেখো ভাই হচ্ছে কি চলতরিৎ। সো আগের চ্যাপ্টারের নাম কি ছিল? স্থির তড়িৎ। তো আমাদের মনে একটা কনফিউশন থাকে যে ভাই তাহলে চলতরিতে কি নিয়ে আলোচনা হবে আর স্থির তড়িতে কি নিয়ে আলোচনা হবে, বা এই দুটাকে এরকম নাম দেওয়া হইলো কেন। আমরা চলো স্থির তড়িৎটা নিয়ে একটু দেখে আসি। স্থির তড়িতে আমরা কি দেখি যে এখানে একটা চার্জকে আমরা স্থিরভাবে রাখি, ওই চার্জটা তার চারপাশে একটা ক্ষেত্র সৃষ্টি করে, ওই চার্জটা তার চারপাশে একটা ক্ষেত্র সৃষ্টি করে, এবং ওইখানে যদি ওই ক্ষেত্রের ভিতরে আমি যদি একটা চার্জকে আনি তাহলে কি পরিমাণ বল লাভ করবে বা কি পরিমাণ তড়িৎ প্রাবল্য লাভ করবে, ওগুলো নিয়ে আলোচনা করে স্থির তড়িৎ। কেন এটা কি স্থির তড়িৎ বলা হচ্ছে কেন? কারণ দেখো ভাই, আমরা কিন্তু এই চার্জটাকে কি করে রাখছিলাম? স্থির করে রাখছিলাম। এই জন্য এই যে একটি স্থির চার্জ অন্য একটা চার্জের উপরে কি পরিমাণ বল দিবে বা তড়িৎ প্রাবল্য সৃষ্টি করবে, ওইটা নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার? স্থির তড়িৎ, মানে যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 2। আর আমাদের এই চ্যাপ্টার যেটা আছে চলতরিৎ, তাহলে সেটা নিয়ে আলোচনা করবে কি? সেটা হচ্ছে দেখো কি করবে, একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো করে বা কারেন্ট যায়, এই ইলেকট্রন যে গতিশীল আছে এইটা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা আলোচনা করবে। তাই ইলেকট্রন যেখানে চলাচল করতেছে, তাই এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে কি? চলতরিৎ। সো চলো আমরা এখানে তাহলে চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। আমরা প্রথমেই বুঝে নিছি যে চলতরিৎ আর হচ্ছে স্থির তড়িতের মধ্যে পার্থক্যটা কোথায়। স্থির তড়িতে একটা চার্জ স্থির অবস্থায় থাকে, আর চলতরিতের মধ্যে আমরা হচ্ছে যে ইলেকট্রনের গতিশীলতা নিয়ে আলোচনা করি, তাই এই চ্যাপ্টারটাকে নাম দেওয়া হয়েছে চলতরিৎ। তো চলো আমরা আমাদের প্রথম টপিকটা নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ সম্বন্ধে আমরা সবাই 9-10 এ পড়ে আসছিলাম। তো আমরা একটা সবাই সূত্র শিখতাম, সেটা হচ্ছে কি? আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। আই ইকুয়ালস টু কত বলো তো ভাই? কিউ ডিভাইডেড বাই টি পড়ে আসতাম 9-10 এ আমরা। চলো এই সূত্রটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি বলতে আমরা বুঝি, ধরো সাপোজ হচ্ছে যে আমি এই তারটাকে এই বরাবর কাটলাম, তাহলে এই যদি আমি তারটাকে যদি এখানে কেটে ফেলি, তাহলে এখানে কি হবে অবস্থাটা? পরিবাহীটা এখন এরকম হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এই তারের মধ্য দিয়ে সাপোজ ধরো ইলেকট্রন পাস করতেছে, বা ইলেকট্রন, বা তুমি এখানে চিন্তা করতে পারো, ধরো আমরা ধরে নিচ্ছি এখান দিয়ে এই ধরো চার্জ পাস করতেছে, বিভিন্ন ধরনের চার্জ এটা এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, এটাকে তুমি ইলেকট্রনের চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো, তুমি এখানে একটা ভাই স্টপ ওয়াচ নিছো। কি নিছো? একটা স্টপ ওয়াচ। আচ্ছা, স্টপ ওয়াচকে আমরা চিনি। স্টপ ওয়াচ কি? স্টপ ওয়াচে যদি আমরা বাটন ক্লিক করি তাহলে 0 থেকে স্টার্ট হয়, এবং যদি বাটনটা থামাই দিই একটা নির্দিষ্ট সময় গিয়ে সেটা থেমে যায় জিনিসটা। সো এখানে আমরা স্টপ ওয়াচ নিছি, এবং আমরা যখন তারটা কাটছি তখন আমরা স্টপ ওয়াচটা চালু করে দিছি। ধরা যাক তখন কি হবে দেখো তো ভাই, এখন এখান দিয়ে তো এই তারের মধ্যে দিয়ে তো চার্জ প্রবাহিত হচ্ছিল, তাহলে তারের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জ যখন এখান দিয়ে, তাহলে এখানে যে তারটা তুমি কেটে ফেলছো, তাহলে চার্জ গুলো এদিকে বের হয়ে যাবে না? চার্জ গুলো কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে, কিউ পরিমাণ চার্জ এখান দিয়ে বের হয়ে যাবে। এখন আমি ধরে নিচ্ছি স্টপ ওয়াচটা তোমার টি সময় চলছে, এবং তুমি দেখছো কিউ পরিমাণ চার্জ বের হয়ে গেছে, তখন তুমি আই ইকুয়ালস টু কি বলবা? আই ইকুয়ালস টু তখন তুমি কিন্তু বলবা কিউ ডিভাইডেড বাই টি। যদি তোমার বড় হাতের কিউ পরিমাণ চার্জ বের হয় তাহলে তুমি বলবা বড় হাতের কিউ ডিভাইডেড বাই টি, আর যদি ছোট হাতের বের হয় তাহলে ছোট হাতের কিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম এই টি মানে আসলে কি জিনিস বলতো? এই টি মানে আসলে হচ্ছে পর্যবেক্ষণকৃত সময়। পর্যবেক্ষণকৃত সময় মানে তুমি কত সময় ধরে স্টপওয়াচটা দেখছো। আর এই কিউ জিনিসটা কি? এই কিউ জিনিসটা হচ্ছে পর্যবেক্ষণরত সময়ে কি পরিমাণ চার্জ নির্গত হয়। তাহলে এখানে এটা মানে কি? পর্যবেক্ষণরত সময়ে কি পরিমাণ চার্জ নির্গত হয়, কি পরিমাণ চার্জ নির্গত হয়, এটা হচ্ছে আমার এই তোমার ছোট এই কিউ এর ভ্যালু। সো আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি, যেখানে টি মানে হচ্ছে আমার পর্যবেক্ষণকৃত সময়, আর কিউ মানে হচ্ছে আমার এই ওই সময়ের মধ্যে কতটুকু চার্জ বের হয়ে গেছে তারের মধ্য দিয়ে। আচ্ছা, এখন দেখো ভাই, এই যে তুমি তারটাকে কেটে ফেলছো না, তারটাকে যে কেটে ফেলছো এই ঘটনাটাকে বলা হয়, তারটাকে তুমি আসলে প্রস্থচ্ছেদ করছো। তারটাকে কি করছো তুমি? আসলে প্রস্থচ্ছেদ করছো। ওকে, তাহলে আমরা এটা আবার রিপিট করার চেষ্টা করি। এই যে আমি তারটাকে যে কেটে ফেললাম, তারটাকে কেটে ফেলার পরে যেটা পাইলাম, এই যে অংশটা আমরা পাইছি, এই অংশটা, এই অংশটাকে আসলে আমরা বলি যে তারটাকে আমি কি করে ফেলছি? প্রস্থচ্ছেদ বরাবর কাটছি। আচ্ছা, এই জন্য এখানে বলা হচ্ছে কি দেখো তো ভাই, কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তার মানে কোনো একটা পরিবাহীর কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে
পর্যবেক্ষণকৃত সময়ে যদি কিউ পরিমাণ চার্জ অতিক্রম করে যায়, দেখো কিউ পরিমাণ চার্জ অতিক্রম করে গেছে, তাহলে এবং এই চার্জের প্রবাহ যদি কি হয়, স্থিতিশীল হয়। আচ্ছা, স্থিতিশীল বলতে কি বোঝাচ্ছি? স্থিতিশীল বলতে বোঝাচ্ছি এই যে তোমার দেখো, এই যে পরিবাহী যেটা আছে, এই পরিবাহীর মধ্যে স্থিতিশীল বলতে আমি বোঝাচ্ছি, খেয়াল করে দেখো, ধরো তুমি এখানে প্রথমে স্টপ ওয়াচটা অন করছো, ধরো তুমি প্রথমে স্টপ ওয়াচটা অন করছো এবং তুমি দেখছো 2 সেকেন্ড স্টপ ওয়াচ চালাইছো এবং তুমি দেখছো এখানের মধ্যে দিয়ে 10 কুলম চার্জ বের হয়েছে। তুমি এই স্থিতিশীল বলতে বোঝায় তুমি যদি স্টপ ওয়াচটাকে 4 সেকেন্ড চালাও, তাহলে তোমার চার্জ বের হইতে হবে কতটুকু? 20 কুলম। কেন? দেখো, তুমি যখন এই স্টপ ওয়াচকে 2 সেকেন্ড চালাইছো এবং তখন চার্জ বের হয়েছে 10 কুলম, তার মানে আই এর ভ্যালু কত আসছে দেখো তো। আমরা জানি আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি, তাহলে কিউ এর ভ্যালু এখানে 10 আর টি এর ভ্যালু কত বলো তো ভাই? 2। তাহলে আই এর ভ্যালু কিন্তু আসবে তোমার হচ্ছে ভাই 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, স্থিতিশীল মানে হচ্ছে কারেন্টের ভ্যালু সেম থাকবে। এখন দেখো, তুমি যখন স্টপ ওয়াচটাকে 4 সেকেন্ড চালাইছো, তখন চার্জ বের হয়েছে কতটুকু? 20 কুলম। তখন যদি তুমি আই এর ভ্যালু বের করতে চাইতা, আই এর ভ্যালু আসতো কত বলো তো? এই দেখো, চার্জের মান কত? 20, আর চালাইছো হচ্ছে 4 সেকেন্ড, তারপরে কিন্তু কারেন্ট আসতো কতটুকু বলো তো? 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো কারেন্টের ভ্যালু কি চেঞ্জ হয়েছে? কারেন্টের ভ্যালু কিন্তু আমার চেঞ্জ হয় নাই। তাহলে এই ধরনের প্রবাহকে আমরা কি বলি? যদি কারেন্টের ভ্যালু চেঞ্জ না হয়, এই ধরনের প্রবাহকে আমরা বলি স্থিতিশীল বলি জিনিসটাকে। স্থিতিশীল হলে সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। সো চলো আমরা একটু একটু সামারি করার চেষ্টা করি। এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে, চলো আমি এটা একটু মুছে ফেলি, এরপর আমরা সামারি করতেছি জিনিসটা। ওকে, চলো দেখি জিনিসটা আমরা কি শিখলাম এখান থেকে। দেখো, যে কোনো একটা, আমি যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় এবং আমি যদি এখানে এই পরিবাহীটাকে একটা প্রস্থচ্ছেদ বরাবর কর্তন করি বা কেটে ফেলি, তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি টি সময়ে কিউ পরিমাণ চার্জ বের হয়, এই টি জিনিসটা কি? এটা হচ্ছে পর্যবেক্ষণকৃত সময়। আর এই কিউ জিনিসটা কি? এই টি সময়ে কতটুকু চার্জ বের হইলো। তখন আমাদের আসলে আই এর সূত্র কি হবে? আই এর সূত্র হবে তোমার হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। এবং এই প্রবাহটা কি ধরনের? স্থিতিশীল। আচ্ছা, স্থিতিশীল মানে কি জিনিস? স্থিতিশীল মানে হচ্ছে তোমার কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো জিনিসটা। চলো আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। আমরা নেক্সট টপিক পড়বো হচ্ছে আমাদের রোধের উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রোদ জিনিসটা কি? রোদ জিনিসটা আসলে, রোদ এই কথাটার অর্থ সোজা বাংলায় হচ্ছে বাধা দেওয়া। রোদ জিনিসটার অর্থ কি? যে যারা হচ্ছে বাধা দেয় তাই হচ্ছে আসলে রোদ। এখন দেখো তো কি হয় তোমার এখানে ইলেকট্রন গুলা দেখো, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, ধরো এখানে আরেকটা ইলেকট্রন আছে, একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। এটা একটা কি বলতো ভাই? এটা একটা তোমার হচ্ছে পরিবাহী। সো এই পরিবাহীর ভিতরে কি থাকে? চার্জ থাকে। আমি চার্জ হিসেবে ইলেকট্রনকে নিচ্ছি। এখন কি হচ্ছে দেখো, এখানে এই ইলেকট্রনটা হচ্ছে তোমার পরিবাহীর মধ্যে গতিশীল আছে। এখন ইলেকট্রনটা যখন তোমার পরিবাহীর মধ্যে গতিশীল আছে, এখন তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এই টেম্পারেচারকে যদি তুমি বাড়াই দাও, যদি তুমি টেম্পারেচারকে এখানে বাড়াই দাও, তাহলে দেখো তো কি হবে? এই ইলেকট্রন গুলার গতিবেগ কিন্তু বেড়ে যাবে। এই ইলেকট্রন গুলা কি হবে বলতো? গতিবেগ বেড়ে যাবে। এখন গতিবেগ বেড়ে যাওয়া মানে কি? এই ইলেকট্রনের সাথে তাহলে এই ইলেকট্রনের ধাক্কাধাক্কি বেড়ে গেল। তো ধাক্কাধাক্কি বেড়ে যাওয়ার কারণে কি হবে? এখানে দেখো আলটিমেটলি ধাক্কাধাক্কি বেড়ে যাওয়া মানে কি? তোমার বাধার মান বাড়ছে, ধাক্কাধাক্কি বেশি করতেছে। তাহলে আমরা এটা বলতে পারি কিনা দেখো তো, যদি আমি টেম্পারেচারকে বৃদ্ধি করি, তাহলে বাধার মান বাড়লো, কারণ ধাক্কাধাক্কি বাড়ছে। আর বাধার মান বাড়া মানে কি বলতো ভাই? তোমার রেজিস্ট্যান্স বেড়ে গেছে বা রোধটা বেড়ে গেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে দেখো তো, আমি যদি টেম্পারেচারকে কমায় দিতাম, তাহলে আমার কি হইতো? এই বাধার মানটা কমে যাইতো এবং আমার রেজিস্ট্যান্সটাও কমে যাইতো। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমার টি। সো এখানে আমরা বলতে পারি যে রোধ যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে আমার তোমার টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে আমার রোধ বেড়ে যাবে। তাহলে আমরা এটা একটা ডিসিশনে আসতে পারি, যদি আমার এটা পরিবাহী হয়, যদি আমার এই তারটা পরিবাহী হয়, পরিবাহী পদার্থ হয়, তাহলে যদি আমার এটা একটা পরিবাহী পদার্থ হয়, তাহলে এইটার আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে রোধ বাড়বে এবং এবং রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, তো চলো আমরা আরেকটা জিনিস দেখি। আমরা 9-10-এ একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে ধরো দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। ওগুলো বলতে কি বোঝায়? তো আমরা ধর সাপোজ যদি আমরা যদি এখানে চিন্তা করি আয়তন প্রসারণ সহগ, এগুলো আমরা সবাই 9-10-এ শিখে আসছি। আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ।
তো এটা বলতে আমরা আসলে কি শিখছিলাম, সেখানে হচ্ছে যে বিটা ইকুয়াল টু কি ছিল দেখো তো ভাই, বিটা ইকুয়াল টু ছিল তোমার হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে আমরা একটু করে খেয়াল করি, আমরা 9-10 একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টার আমরা শিখে আসছিলাম আয়তন প্রসারণ সহগ ইকুয়ালস টু, এই জিনিসটাকে আমরা বলি আয়তনের পরিবর্তন, এই জিনিসটাকে আমরা বলতাম তোমার হচ্ছে তখন আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। আর ভি নটকে আমরা বলতাম আদি আয়তন, ভি নটকে আমরা বলতাম হচ্ছে তোমার আদি আয়তন। আর আমরা হচ্ছে তোমার ডেল্টা থিটাকে বলতাম হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। তো এটা আমরা শিখে আসছিলাম, এখন এটার একটু আমরা একটা প্রয়োগ দেখবো একটু পরেই, তাপমাত্রার পার্থক্য। তো আমরা এখানে সামারি করে জিনিসটা, যেখানে আমরা কি শিখলাম, আমরা শিখলাম রোদের উপর তাপমাত্রার প্রভাব বলতে কি বোঝায়। এখানে যদি আমরা একটা পরিবাহী পদার্থ নিই, বা এটা আমার যদি তারটা যদি একটা পরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়, তাহলে সেটা যদি আমরা তাপমাত্রাটাকে বাড়াই, তাহলে আমার রোদও বৃদ্ধি পাবে। তাহলে অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে, এটাই হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। আর একটা জিনিস আমরা অলরেডি এটা 9-10 শিখে আসছি, সেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। সেটা ইকুয়াল টু কি ছিল তোমার, এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করতাম, বিটা ইকুয়াল টু ছিল ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি নট ইন্টু ডেল্টা থিটা। এই ডেল্টা ভি কি ছিল, আয়তনের পরিবর্তন, এই ভি নট কি ছিল, আদি আয়তন, এবং ডেল্টা থিটা কি ছিল, তাপমাত্রা পার্থক্য। সো চলো এটাকে আমরা এখন প্রয়োগ করবো। আমরা এখন একটা জিনিস শিখবো যার নাম হচ্ছে রোধের উষ্ণতা সহগ। দেখো ভাই, যে কোনো সহগকে আসলে তুমি এই ফরম্যাট দিয়ে লিখতে পারো, তোমরা যে কোনো সহগকে কি করতে পারো, এই ফরম্যাট দিয়ে। যেমন এটা ছিল কি, আয়তন প্রসারণ সহগ, এখন আমরা কি বলবো, রোধের উষ্ণতা সহগ। তো রোধের উষ্ণতা সহগকে আমরা হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করে থাকি। এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার আলফা। সো এখানে দেখো আমরা এই যে যেহেতু এটাও একটা সহগ আর এটাও একটা সহগ ছিল, তাহলে এরকম অনুরূপ ভাবে সেম ভাবে লিখতে পারবো কিনা দেখো তো। আমরা এখানে তাহলে আলফা ইকুয়াল টু কি লিখবো, আমরা আলফা ইকুয়াল টু লিখবো, দেখো এখানে তুমি যখন আয়তন প্রসারণ সহগ লিখছিলা, তখন কিন্তু তুমি আয়তনের চেঞ্জ লিখছিলা। তাহলে এখন আমরা লিখতেছি রোধের উষ্ণতা সহগ, তাহলে আমরা এখানে কি লিখবো, রোধের চেঞ্জ ডেল্টা আর। তারপরে দেখো তুমি এখানে যখন আয়তন প্রসারণ সহগ করছো, তখন এখানে কিন্তু তুমি আদি আয়তন লিখতা। তাহলে এখানে তুমি যেহেতু রোধের উষ্ণতা সহগ, তাহলে আমরা এখানে আদি আদি রোধ আর নট লিখবো। আর এখানে আমরা ডেল্টা থিটা লিখবো, রোধের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, সরি তাপমাত্রার পরিবর্তন ডেল্টা থিটা লিখবো। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে তাহলে এই সূত্রটা আমরা কিন্তু আসলে এইখান থেকে খাটাইয়ে পাইছি, এই যে এই জিনিসটা সেম জিনিস এখানে। আচ্ছা, এবার আমরা এগুলো একটু পরিচয় দিই। এখানে দেখো তো ভাই, তোমার এখানে এই ডেল্টা আর এই জিনিসটা কি, ডেল্টা আর এই জিনিসটা হচ্ছে রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন। তাহলে খেয়াল করে দেখো, এই ডেল্টা থিটা জিনিসটা কি, ডেল্টা থিটা মানে হচ্ছে তোমার তাপমাত্রার, ডেল্টা থিটা মানে হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন। আর আর নট এই জিনিসটা কি, আর নট এই জিনিসটা মানে হচ্ছে আমার আদি রোধ, আর নট মানে হচ্ছে আমার আদি রোধ। ওকে, সো চলো আমরা জিনিসটা একটু আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি এগুলা। আচ্ছা দেখো, ডেল্টা থিটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা থিটা এটাকে আমরা লিখতে পারি তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি ধরতেছি আগে তাপমাত্রা ছিল আমার থিটা নট, আর এখন তাপমাত্রা হচ্ছে থিটা, তাহলে ডেল্টা থিটা মানে হবে থিটা মাইনাস থিটা নট। তাহলে এই থিটা নট জিনিসটা কি, থিটা নট জিনিসটা হচ্ছে আমার আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা। আর আমার এই থিটা জিনিসটা কি, থিটা জিনিসটা হচ্ছে আমার শেষ তাপমাত্রা। তাহলে দেখো ভাই, এখান থেকে আমরা ডেল্টা আর মানে কি লিখতে পারি, ডেল্টা আর মানে লিখতে পারি আর থিটা মাইনাস আর নট। তো আর থিটা জিনিসটা কি, এই শেষ তাপমাত্রায় রোধ, আর আর নট জিনিসটা কি, আদি তাপমাত্রায় রোধ। সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি কি লিখলাম আমরা, আমরা আলফা ইকুয়ালস টু লিখলাম হচ্ছে তোমার, আলফা যেহেতু রোধের উষ্ণতা সহগ, তাহলে আমরা লিখলাম ডেল্টা আর মানে রোধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি রোধ ইন্টু ডেল্টা থিটা। আর ডেল্টা থিটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার থিটা মাইনাস থিটা নট, কারণ যেহেতু এটা তাপমাত্রার পরিবর্তন। তাহলে ডেল্টা আর ইকুয়ালস টু হচ্ছে আমার রোধের পরিবর্তন, ডেল্টা থিটা মানে হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন। আর আর নট জিনিসটা কি ভাই, আর নট হচ্ছে আমার আদি রোধ, শুরুতে রোধ কত ছিল, আদি। তাহলে এখানে দেখো, এখানে আমরা আবার ডেল্টা আর কি লিখতে পারি, যেহেতু এটা রোধের পরিবর্তন, আর থিটা মাইনাস আর নট লিখলাম। তাহলে আর থিটা জিনিসটা কি, শেষ তাপমাত্রায় রোধ, আর আর নট জিনিসটা কি, আদি তাপমাত্রায় রোধ। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। চলো এই জিনিসগুলোকে আমরা এখানে এখন বসানোর ট্রাই করব, আমরা এখন এই সূত্রটাকে একটু মডিফাই করব।
সূত্রটাকে মডিফাই করে কি পাই চলো দেখি জিনিসটা। ওকে, চলো আমরা এখন কি করব ভাই, আমরা এখন করব তোমার হচ্ছে যে এই ডেল্টা আর এর জায়গায় আমি এখন বসাবো হচ্ছে তোমার আর থিটা মাইনাস আর নট, আর এখানে আছে তোমার হচ্ছে আর নট, আর এটাকে আমরা ডেল্টা থিটায় রাখলাম, আর এখানে আমরা আলফা লিখলাম। সো এখান থেকে দেখো তো আলফা ইকুয়াল টু আলফা ইন্টু আর নট ডেল্টা থিটা লিখতে পারো না, আমরা জাস্ট ক্রস গুণফল করলাম, তাহলে তোমার এই পাশে কত থাকবে আর থিটা মাইনাস আর নট। সো এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই আর নটটাকে যদি এই পাশে পাঠিয়ে দিতাম তাহলে কি হইতো, আলফা গুণ আর নট ডেল্টা থিটা, আর এই আর নটটা এই পাশে আসলে প্লাস হয়ে যাইতো কারণ ওই পাশে মাইনাস আছে, ইকুয়ালস টু আর থিটা। সো দেখো ভাই তোমরা এই আর থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারতা, আর থিটা ইকুয়াল টু লিখতে পারতা, দেখো তো এই দুই জায়গা থেকে আর নট এবং আর নট কমন না, তাহলে আর নট যদি আমরা কমন নিতাম এটা ইকুয়াল টু লিখতে পারতাম 1 প্লাস আলফা ডেল্টা থিটা। সো এটা হচ্ছে আমার একটা সূত্র। সো এখানে আমরা সূত্র পাইলাম কয়টা, এটা একটা সূত্র পাইলাম, আমরা একটু মনে রাখবা, আমরা এখানে একটা সূত্র পাইছি এবং আরেকটা সূত্র পাইছি হচ্ছে আমরা এখানে, এটা একটু মনে রাখবো কষ্ট করে। সো চলো আমরা এগুলোর পরিচয় আরেকবার একটু তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করি। এখানে জিনিসটা দেখো তো, আর থিটা এই জিনিসটা কি, আর থিটা জিনিসটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। আর তোমার এখানে খেয়াল করে দেখো আর নট এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে থিটা নট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, মানে আদি রোধ। আলফা জিনিসটা কি, আলফা জিনিসটা হচ্ছে রোধের উষ্ণতা সহক। ডেল্টা থিটা জিনিসটা কি, ডেল্টা থিটা জিনিসটা হচ্ছে তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ তোমার দেখো তো তাপমাত্রা পরিবর্তন, শেষ তাপমাত্রা কত থিটা, আর আগে তাপমাত্রা কত ছিল থিটা নট, তাপমাত্রা পরিবর্তন হবে থিটা মাইনাস থিটা নট। সো এগুলোই হচ্ছে আমার মোটামুটি সূত্র। সো এবার চলো আমরা রোধের উষ্ণতা সহক, আমরা তো সূত্র বললাম, আমরা এখন দেখবো রোধের উষ্ণতা সহক আসলে কাকে বলে। সো আমরা এটা সংজ্ঞাটা আসলে মুখস্থ রাখার দরকার নেই, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই, ফিজিক্সের সংজ্ঞাগুলো তোমরা কিভাবে মুখস্থ রাখবা। এই টেকনিকটা খুবই কার্যকরী একটা টেকনিক, চলো আমরা শেখার চেষ্টা করি। আচ্ছা, টেকনিকটা হচ্ছে, তুমি দেখো, তুমি নিচের যে জিনিসপত্র আছে না, এই নিচের জিনিসপত্রগুলোকে তুমি ওয়ান করে দিবা, নিচের জিনিসপত্রকে তুমি কি করে দিবা ওয়ান করে দিবা, তার মানে এটা দেখো, এটা হচ্ছে ওয়ান, তাহলে এটাকেও তুমি কি করে দিলা ওয়ান করে দিলা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো আমি তোমাকে বলি, আমরা লিখতে পারবো এই, এটা তো বইয়ের সংজ্ঞা, বইয়ের সংজ্ঞাটা একটু কঠিন, আমরা আমাদের মতো করে লিখি, তোমরা জাস্ট দেখো তুমি এটাও লিখতে পারো, চাইলে আমি যেটা বলবো সেটাও লিখতে পারো, ঠিক আছে, এটা বইয়ের সংজ্ঞা, এটা শাহজাহান তপন স্যারের বইয়ের সংজ্ঞা। চলো জিনিসটা আমরা দেখি তুমি কিভাবে সংজ্ঞাটা লিখবা। তুমি লিখবা, দেখো তো ডেল্টা থিটা মানে কি, এই তাপমাত্রার পরিবর্তন, তাহলে তুমি লিখবা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন ঘটাতে। দেখো এই জিনিসটাকে আমরা কি বললাম ওয়ান বললাম না, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন ঘটাতে, পরিবর্তন ঘটাতে। দেখো এরপরে কি লিখবো, এইটাকে আমরা ওয়ান করে দিলাম না, তাহলে এটা আর নট ইকুয়ালস টু ওয়ান, তার মানে আমরা লিখবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন ঘটাতে, আর নট মানে হচ্ছে ওয়ান, তাহলে একক রোধের, একক রোধের, কারণ আমি রোধ থেকে কত করে দিছি ওয়ান করে দিছি, একক রোধের। দেখো তো এটা কি রোধের পরিবর্তন না, একক রোধের, যে পরিমাণ রোধ পরিবর্তন হয়, যে পরিমাণ রোধ পরিবর্তন হয়, রোধ পরিবর্তন হয়, তাকে তুমি কি বলবা রোধের উষ্ণতা সহগ বা আলফা বলে দিবা, তাকে রোধের উষ্ণতা সহগ আলফা বলে, সহগ আলফা বলে।
সো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো ভাই। তো যদি কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানাতে পারো তোমরা কমেন্ট সেকশনে। ওকে, আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।